হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব এমডিসি জিওগ্রাফির বাকি অংশগুলো নিয়ে। এর আগের ভিডিওতে শুধুমাত্র রক্স নিয়ে আলোচনা হয়েছিল, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে রক্স নিয়ে আলোচনা হয়ে গেছে। আজকের ভিডিওতে এমডিসি রিলেটেড সমস্ত প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই রিলেটেড জিনিস নিয়ে আলোচনা করব। তো এমডিসি জিওগ্রাফিতে কী ধরনের প্রশ্ন হতে পারে? প্রশ্ন একদম সহজ, সরল, সাধারণ প্রশ্নই পরীক্ষার হলে আসবে, বেসিক কোশ্চেনগুলোই আসবে, খুব ভেতরের প্রশ্ন আসবে না, সাধারণ বেসিক প্রশ্নই আসবে। তো রক্সের পরেই যে তোমাদের চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে আর্থকুয়েক, ভূমিকম্প। আর্থকুয়েক, ভূমিকম্প। তো ভূমিকম্প থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? সবার প্রথমে যে কথাটি মাথায় আসে সেটা হচ্ছে সিসমোগ্রাফ যন্ত্র। সিসমোগ্রাফ যন্ত্র সাহায্যে কী করা হয়? এই কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিসমোগ্রাফের সাহায্যে কী করা হয়? ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তীব্রতা কোথায় উপকেন্দ্র আছে, এপিসেন্টার কোথায় আছে, সেটা নির্ণয় করা হয়। এবার এপিসেন্টার মিন্স ভূমিকম্প যেখান থেকে উৎপন্ন হয় তার নাম সেন্টার, এবং যেখানে এসে পৌঁছায় তার নাম এপিসেন্টার, উপকেন্দ্র বা এপি সেন্টার। আর যেখানে উৎপন্ন হচ্ছে কেন্দ্র। তো ভূমিকম্পের এই উপকেন্দ্র নির্ণয় করার জন্য সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। এটি 1892 সালে জন মিলনে জন মিলনে মিলনে আবিষ্কার করেন। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সিসমোগ্রাফ কে আবিষ্কার করেন, কত সালে আবিষ্কার করেন, সিসমোগ্রাফ দিয়ে কি করা হয়? ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয়। আরেকটি স্কেল আছে তোমার ভূমিকম্প সম্পর্কিত, সেটা হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেল দিয়ে কি করা হয়? রিক্টার স্কেল রিক্টার স্কেল হচ্ছে 1935, 1935-এ আবিষ্কার করেন চার্লস ফ্রান্সিস রিক্টার। রিক্টার মনে রাখলেই হবে যে রিক্টার স্কেল আবিষ্কার করেন চার্লস ফ্রান্সিস রিক্টার 1935 সালে। এটা দিয়ে কী করা হয়? ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। মাত্রা নির্ণয় করা হয় ভূমিকম্প 0 থেকে 10 লগারিদম লগ স্কেলে নির্ণয় করা হয়। লগ স্কেলে 0 থেকে 10, অর্থাৎ 1, 2, 3, 4, 6 রিক্টার স্কেল, 7 রিক্টার স্কেল যে বলা হয়, 1 রিক্টার স্কেল বাড়া মানে 10 গুণ বেড়ে যাওয়া। এটা হচ্ছে রিক্টার স্কেল, মাত্রা মাপা হচ্ছে ভূমিকম্প কতটা ক্ষতি করবে। 3 নাম্বার হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য মার্শালি স্কেল। এই 3টে স্কেল থেকে একটি কোশ্চেন আসবেই, মার্কালি স্কেল। মার্কালি স্কেল 1902 সালে মার্কালি আবিষ্কার করেন, জুসেপ্পি মার্কালি এটি আবিষ্কার করেন। মার্কালি মনে রাখলেই হবে যে মার্কালি স্কেল আবিষ্কার করেন। ওকে, এটা দিয়ে কী হয়? ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নির্ণয় করা হয়, কতটা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করার যে স্কেল, ক্ষয়ক্ষতি নির্ণয় করা, কত ক্ষতি হয়েছে, আর আর্থিক ক্ষতি কত হয়েছে, কতটা বিল্ডিং ভেঙেছে, এটা নির্ণয় করার স্কেল হচ্ছে মার্কালি স্কেল। সিসমোগ্রাফ, রিক্টার স্কেল, মার্কালি স্কেল, এই 3টে থেকে কোশ্চেন একটা দুটো আসবেই। তাহলে এটা হচ্ছে বেসিক ব্যাপার, সেন্টার এপি সেন্টার হয়ে গেল। এবার ভূমিকম্প থেকে আর যেটা জিনিস হতে পারে, ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার হয়? পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। পৃথিবীর একদম কেন্দ্রে যদি আমরা চলে যাই, এটা যদি আমরা পৃথিবীকে একটা টুকরো হিসেবে ভাবি, এই নিচ থেকে চলে আসছে পি তরঙ্গ, ভেতর থেকে চলে আসছে এস তরঙ্গ, পি আর এস তরঙ্গ, একদম উপরে হচ্ছে বড় বৃহৎ তরঙ্গে যখন পৌঁছায় সেটা হচ্ছে এল তরঙ্গ। তাহলে এল তরঙ্গ সবচেয়ে ধ্বংসাত্মক, ভূমিকম্পের ধ্বংসাত্মক সবচেয়ে তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ, লং ওয়েভ। এল তরঙ্গকে বলা হয় লং ওয়েভ। ওকে, তাহলে এই 3টে তরঙ্গ থেকেও কোশ্চেন আসতে পারে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ। এল তরঙ্গ সবচেয়ে ধ্বংসাত্মক এবং এর এর বক্রতা অনেক বেশি। পি তরঙ্গকে বলা হয় প্রাইমারি ওয়েভ, প্রাথমিক তরঙ্গ। পি তরঙ্গ আর এক নাম প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। পি এটা হচ্ছে এল, এটা হচ্ছে পি হচ্ছে প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ, আর এস হচ্ছে সেকেন্ডারি ওয়েভ বা তোমার হচ্ছে মাধ্যমিক তরঙ্গ, সেকেন্ডারি
ওয়েভ বলা হয়, সবচেয়ে ধ্বংসাত্মক এল। ওকে, তাহলে এই ভূমিকম্পের থেকে বেসিক যে প্রশ্নগুলো সেগুলো হয়ে গেল। এবং আরেকটি কোশ্চেন আসে, সুনামি কি? হোয়াট ইজ সুনামি? সুনামি হচ্ছে সমুদ্রের নিচে যখন দুটো প্লেট চলাচল করছে, একটা প্লেট যখন আরেকটা প্লেটের উপরে উঠে যায় হঠাৎ করে বিভিন্ন ভূআলোড়নের কারণে, তখন এখানকার বিশাল জলরাশি কি হয়, একটা ঢেউ তৈরি করে, উপকূলবর্তী অঞ্চলে বিশাল আকার ঢেউ তৈরি করে, 20 থেকে 30 মিটার বা 30 ফিট পর্যন্ত একটা বড় ঢেউ তৈরি করতে পারে। এর নামই হচ্ছে সুনামি। তাহলে সুনামি হচ্ছে এক প্রকার সামুদ্রিক ঢেউ, কে বলা হচ্ছে সুনামি। তাহলে এই হচ্ছে ভূমিকম্পের একদম সংক্ষেপের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সর্বোচ্চ। এছাড়াও এর বাইরে কিছু প্রশ্ন থাকতে পারে, সেজন্য তোমাদের বিভিন্ন যে এমসিকিউ টাইপের বই আছে সেখান থেকে দুই একটা প্রশ্ন সলভ করতে হতে পারে। এবার দুই একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করি, কী ধরনের প্রশ্ন দুই একটা আসতে পারে। যেমন তোমার ভূমিকম্প থেকে রিক্টার স্কেল কে আবিষ্কার করেন, এই কথা তো বলে দিলাম আগেই। সুনামি সৃষ্টির কারণ কি? সুনামি সৃষ্টির কারণ হচ্ছে তোমার ভূমিকম্প থেকেও সুনামি সৃষ্টি হয়, আবার প্লেটের মুভমেন্ট থেকেও সুনামি সৃষ্টি হতে পারে। প্লেটের হঠাৎ একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে গেল, সেখান থেকেও হতে পারে। হ্যাঁ, আরও দুই একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের ভারতবর্ষের ভূমিকম্পের যে ইতিহাস, গুজরাটের ভুজ অঞ্চলে কত সালে ভূমিকম্প হয়েছিল, এরকম কোশ্চেনও আসতে পারে। তাহলে ভুজ অঞ্চলে আমাদের ভূমিকম্প হয়েছিল তোমার 2001 সালে। তাহলে এই ধরনের দুই একটা কোশ্চেনও কিন্তু আসতে পারে। মহারাষ্ট্রের লাতুর ভূমিকম্প কত সালে হয়েছিল? লাতুরে ভূমিকম্প মহারাষ্ট্রের লাতুরের ভূমিকম্প হয়েছিল তোমার 1993 সালে। তাহলে এই সালগুলো দু একটি তোমাদের মনে রাখতে হবে। সুনামি, ভারতবর্ষে সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। তাহলে এই ধরনের কিছু বেসিক কোশ্চেনও কিন্তু ভূমিকম্প থেকে আসতে পারে। চলো এরপর চলে যাই, এগুলো এগুলো বেসিক। এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট তোমাদের সিলেবাসে যেটা আছে ভূমিকম্পের পর, সেটা হচ্ছে নদী, বায়ু, হিমবাহের দ্বারা সৃষ্ট ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন প্রকার ভূমিরূপ। কি কি ভূমিরূপ সৃষ্টি হয় নদী, বায়ু, হিমবাহের দ্বারা? তো এইখানে প্রচুর কোশ্চেন আছে, হাজারো কোশ্চেন আছে। তার মধ্যে বেসিক যে ভাগটা তোমাদের বুঝতে হবে যে রিভার, যদি আমরা রিভারকে ধরি, রিভার নদী, নদীর যে বেসিক তোমাদের ক্রাইটেরিয়া সেটা তোমাদের বুঝতে হবে, তাহলে অনেক প্রশ্ন সলভ করতে পারবে। তাহলে রিভার নদী কিভাবে কাজ করে? একটি হচ্ছে ইরোশন, ক্ষয়, আরেকটি হচ্ছে ডিপোজিশন, মানে সঞ্চয়। তাহলে ক্ষয়জাত ভূমিরূপগুলো কি? এখান থেকেই প্রশ্ন চলে আসতে পারে যে নদীর সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপগুলো কি, নদী কী কীভাবে ক্ষয় করে ভূমিরূপ সৃষ্টি করতে পারে। তাহলে নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলোর মধ্যে আমরা যদি আলোচনা করি, নদী যে ক্ষয় করে চলে আসছে সেই এই জলের প্রভাবে নদী বয়ে আসছে কোথা থেকে? পর্বত থেকে। তাহলে পাহাড় থেকে নদী বয়ে আস্তে আস্তে কোথায় গিয়ে মিলিত হবে? নদী, নদী পাহাড় থেকে উৎপন্ন হবে এবং শেষে এসে মিলবে হচ্ছে সমুদ্রে। তাহলে এই যে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত নদী যখন আসে, তাহলে নদীর ক্ষয় কাজ কোথায় কোথায় করবে? সাধারণত নদীর ক্ষয় কাজ কী করবে? পর্বত অঞ্চলেই করবে, কারণ এখানে নদী প্রচণ্ড বেগে প্রবাহিত হয়। তাই নদী এই অঞ্চলে কিন্তু ক্ষয় কাজ বেশি করে। তাহলে এখানেই একটা প্রশ্ন হয়ে যায়, নদী কোন অঞ্চলে ক্ষয় কাজ বেশি করে? নদী কিন্তু পার্বত্য অঞ্চলে ক্ষয় কাজটা বেশি করে। আচ্ছা, এবার কি কি ভূমিরূপ সৃষ্টি হতে পারে নদীর ক্ষয়কাজের ফলে? নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ: আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, তারপর ইন্টারলকিং স্পার, এই যে ইন্টারলকিং স্পার,
নদী যখন পার্বত্য অঞ্চল থেকে আসে তখন পাহাড়ের শৈলসরা দ্বারা এইভাবে নদী খাঁচে খাঁচে কেটে চলে আসে, এটাকে বলা হচ্ছে ইন্টারলকিং স্পার। ওকে, এছাড়া জলপ্রপাত, ওয়াটারফল হতে পারে, জলপ্রপাত হতে পারে, নদী হঠাৎ করে পার্বত্য অঞ্চল থেকে নিচে এরকম লাফিয়ে পড়ে, সেটাকে বলা হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাতের নিচে অনেক বড় গর্ত তৈরি হয়, এটাকে বলা হয় প্রপাতকূপ বা প্লাঞ্জ, পুল, প্রপাতকূপ। এবং নদী যেদিক দিয়ে বয়ে আসে পার্বত্য অঞ্চলে সেখানে অনেক বড় বড় হাড়ির মতো গর্ত হয়, তাকে বলা হয় পট হোল বা মন্থকূপ। তাহলে এইগুলো হচ্ছে নদীর ক্ষয়কাজের বেসিক, একদম সাধারণ যে মানে ভূমিরূপ, সেগুলো হচ্ছে এই এই ক্ষয়জাত এই ভূমিরূপগুলো। এই ভূমিরূপগুলো কয়েকটি নাম তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এখান থেকেই প্রশ্ন চলে আসে যে নিচের কোনটি নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, নিচের কোনটি নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ঘুরে ঘুরে চলে আসে। তো আমরা এখন চলে যাচ্ছি সঞ্চয়জাত ভূমিরূপ। নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি দেখে নিচ্ছি আমরা। আচ্ছা, এরপর সঞ্চয়জাত ভূমিরূপ, এগুলো হচ্ছে ক্ষয়জাত। এছাড়াও আরও দু একটি ক্ষয়জাত ভূমিরূপ রয়েছে, সেগুলো ডিটেলস আলোচনা করার সময় এগুলো উঠে আসবে, কিন্তু বেসিক যে প্রশ্নগুলো পরীক্ষা হলে আসতে পারে এবং তোমাদের মনে রাখতে হবে সেগুলো নিয়েই আমি শুধু আলোচনা করছি। তাহলে সঞ্চয়জাতের মধ্যে কি হতে পারে? প্লাবন ভূমি, ফ্লাড প্লেন। প্লাবন ভূমি হতে পারে। প্লাবন ভূমি হচ্ছে তোমার নদী যখন সমভূমিতে পৌঁছায় তখন দুপাশে দুকুল ছাপিয়ে জল ছড়ে গিয়ে সেখানে পলি সঞ্চয় হয়ে একটা বিশাল আকার সমপ্রায় ভূমি তৈরি করে, সেটাকে বলা হচ্ছে প্লাবন ভূমি। এছাড়া ন্যাচারাল লিভে বা স্বাভাবিক বাঁধ, স্বাভাবিক বাঁধ তৈরি করতে পারে ন্যাচারাল লেভে। এগুলো হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ছে। স্বাভাবিক বাঁধ, প্লাবন ভূমি, উপত্যকা, চওড়া উপত্যকা, ভ্যালি, ওয়াইড ভ্যালি, সঞ্চয়ের মধ্যে বদ্বীপ, ডেল্টা। এগুলো হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে আমাদের পড়ছে। তাহলে পরীক্ষায় সাধারণত এই সরাসরি আসতে পারে নিচের কোনটি সঞ্চয়জাত ভূমিরূপ, নিচের কোনটি ক্ষয়জাত ভূমিরূপ, তারপর হতে পারে নদী মঞ্চ, টেরেস, রিভার টেরেস, নদী মঞ্চ হতে পারে। তাহলে এগুলো সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ছে, এই লিস্টগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপর এখান থেকে সরাসরি কি ধরনের প্রশ্ন হতে পারে, কিছু দুই একটা প্রশ্ন আমি নিয়ে আলোচনা করছি, তাহলে বুঝে যাবে কি ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। তাহলে যেমন মনে করো পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? পৃথিবীর দীর্ঘতম নদী আমরা জানি যে নীলনদ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। এই ধরনের প্রশ্ন দুই একটা আসতে পারে। ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। তো এই ধরনের সরাসরি কোশ্চেনও আসতে পারে। আবার নদীর পলল শঙ্কু কোন অঞ্চলে দেখা যায়? পলল শঙ্কু দেখা যায় হচ্ছে তোমার পর্বতের পাদদেশে। পলল শঙ্কু, হোয়াট ইজ অ্যালুভিয়াল ফ্যান? এটাও একটা সঞ্চয়জাত ভূমিরূপ। অ্যালুভিয়াল ফ্যান সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ে অ্যালুভিয়াল ফ্যান। তাহলে অ্যালুভিয়াল ফ্যানটা হচ্ছে এই পর্বত থেকে যখন নদী নিচ দিকে নেমে এসে নদী এখানে আসার পরে হঠাৎ করে ঢাল পরিবর্তন হয়, তার ফলে এখানে
বিভিন্ন প্রকার বোল্ডার, পলি বালি মিশ্রিত করে এরকম সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি করে। এটাকে বলা হচ্ছে পলল শঙ্কু বা অ্যালুভিয়াল ফ্যান। অনেকটা হাত পাখার মতো দেখতে হয়, তাই এর নাম অ্যালুভিয়াল ফ্যান। এটা কোথায় তৈরি হয় তাহলে? এটা হচ্ছে পর্বতের পাদদেশে তৈরি হয়। এই যে পাদদেশে, পাদদেশে বা পিডমন্ট এরিয়াতে, পেডিমেন্ট বা পিডমন্ট এরিয়াতে আমাদের পলল শঙ্কু তৈরি হয়, অ্যালুভিয়াল ফ্যান। হাত পাখা মতো দেখতে হয়। আর একটা শব্দ আছে কলুভিয়াম। কলুভিয়াম, অ্যালুভিয়াম, কলুভিয়াম। অ্যালুভিয়াম হচ্ছে পলি বালি এগুলো মিশ্রিত ভূমি হচ্ছে অ্যালুভিয়াম। ওকে। আর কলুভিয়াম হচ্ছে পর্বত থেকে পাথর, নুড়ি বালি এগুলো মিশ্রিত হয়ে পর্বতের পাদদেশে, যেখানে ঢালের পরিবর্তন আছে, সেই সমস্ত অঞ্চলে জমা হতে পারে নদীর কাজ ছাড়াই। এটা শুধুমাত্র অভিকর্ষজ বলের ফলেই উপর থেকে টুকরো টুকরো পাথর পর্বতের উপর থেকে নিচ দিকে নেমে আসে, এসে যেখানে ঢাল পরিবর্তন আছে সেখানে জমা হয়। এরকম সঞ্চয়জাত ভূমিকে বলা হচ্ছে কলুভিয়াম। এটা নদীর ফলে হয় না, কিন্তু এটা পর্বতের ঢালে হয়ে থাকে বিভিন্ন মাধ্যাকর্ষণ বলের প্রভাবে। আচ্ছা, এছাড়া আরও দু একটা অন্য ধরনের কোশ্চেন তোমাদের যদি এরকম আসতে পারে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? পৃথিবীর বৃহত্তম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। চারটা অপশন থাকতে পারে। পৃথিবীর বৃহত্তম গিরিখাত, পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? সেই চারটা অপশনের মধ্যে এ বি সি ডি। একটা দেওয়া থাকলো মনে করো ইচাং, একটা কলোরাডো, একটা শিয়াক, একটা গ্র্যান্ড ক্যানিয়ন। তাহলে গ্র্যান্ড ক্যানিয়ন হবে। সেই গ্র্যান্ড ক্যানিয়নের 4 নাম্বারটা তোমাকে গোল করতে হবে। তোমাদের ওএমআর শিট দেবে, সেই ওএমআর শিট গোল করতে হবে, ব্যাস। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের ছোট ছোট কোশ্চেন আসতে পারে। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ কোনটি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ, নদী গঠিত বদ্বীপ, নদীর মধ্যেই বদ্বীপ হয়েছে, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ নদীর মাঝখানে হয়েছে, এটা হচ্ছে মাজুলি। মাজুলি কোথায় অবস্থিত? আসাম। মাজুলি আসামে অবস্থিত। তাহলে এটা হচ্ছে নদী গঠিত দ্বীপ, রিভার আইল্যান্ড। এটা হচ্ছে রিভার আইল্যান্ড। ওকে। আর একটা কি আছে কোথায়? সমুদ্রে এসে জমা হবে, সমুদ্র, সি, সমুদ্রের ধারে এসে জমা হবে। এর নাম হচ্ছে বদ্বীপ, ডেল্টা, ডেল্টা বা বদ্বীপ। তাহলে ডেল্টা আর আইল্যান্ডের মধ্যে পার্থক্য বুঝতে পারলে, যখন নদীর মাঝখানে হবে, কোনো সমুদ্র নেই, নদীর মাঝখানে তৈরি হয়েছে, তখন তাকে বলা হচ্ছে আইল্যান্ড, রিভার আইল্যান্ড। যেমন মাজুলি বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম। আর ডেল্টা সমুদ্রের ধারে তৈরি হবে, বদ্বীপ, বয়ের মতো দেখতে। ওকে। এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। ওকে। তাহলে এই হয়ে গেল নদী সম্পর্কিত আলোচনা। এরপরে চলে যাই আমরা হিমবাহ, গ্লেসিয়ার, গ্লেসিয়ার নিয়ে আলোচনা। গ্লেসিয়ারের ফলে কি ভূমিরূপ তৈরি হয়? হিমবাহ মানে বরফ, বরফের ফলে সৃষ্ট ভূমিরূপ, কী কী ভূমিরূপ তৈরি হবে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে হিমবাহের কাজ, তোমাকে এখানেও কিন্তু হিমবাহের ক্ষয় আর সঞ্চয় নিয়ে তোমাকে ভাবতে হবে। ক্ষয় আর সঞ্চয় লিস্টটা মনে রাখলে সেখান থেকে 2-4টা কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তাহলে গ্লেসিয়ার, আমি শুধু বেসিক ধারণাটা দিচ্ছি যাতে পরীক্ষার বেসিক মানে পরীক্ষাটা সাধারণ প্রশ্নগুলো তোমরা যেন ভুল না করো, সেই জন্য। তাহলে এর হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি? ক্ষয় বা ইরোশনাল ল্যান্ডফর্ম, ইরোশনাল ল্যান্ডফর্ম এখানে কি কি হতে পারে? আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সার্ক, এরিটি, এই ধরনের ভূমিরূপগুলো আমাদের দেখা যায়। 1 নম্বরে চলে আসে সার্ক। সার্ক হচ্ছে পর্বতের চূড়া থেকে
এই নিচ দিকে ক্ষয় করতে করতে যে অবতল অংশ তৈরি করে, এরকম যে গর্তের মতো হয়ে যায় অংশটা, অনেকটা হাতল লাগানো ডেক চেয়ারের মতো দেখতে হয়ে যায়, এর নাম হচ্ছে সার্ক। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে পিরামিড চূড়া। এই পর্বতটা ক্ষয় হতে হতে যখন একদম সুন্দর একটি চূড়ার মতো তৈরি হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে, এই যে এটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। এই অংশটাকে বলা হয় পিরামিড চূড়া। তিন পাশে, পর্বতের চারপাশে এরকম সার্ক তৈরি হয়ে যায় এবং উপরে একটা চূড়ার মতো তৈরি হয়, এটাকে বলা হচ্ছে পিরামিড চূড়া। এটা ক্ষয়ের ফলে সৃষ্ট, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এছাড়া কি তৈরি হতে পারে? অ্যারেথ বা এডিটি নামক শৈলশিরা। হিমবাহের এই খাঁজ কাটা যে সার্ক, দুটো সার্কের মাঝে যে এরকম উঁচু অংশটা থাকে, এই উঁচু অংশ, এরকম উঁচু উঁচু অংশগুলো যে থাকে এরকম, সেটাকে নাম হচ্ছে এরিটি। ওকে। এছাড়া কি হয়? এছাড়া হ্যাঙ্গিং ভ্যালি, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা, ঝুলন্ত উপত্যকা কেমন? একটি বড় হিমবাহ নিচ দিয়ে যাচ্ছে, এবার তার উপরের অংশে ছোট ছোট হিমবাহ উপর থেকে এরকম এসে পড়ে, জল, নদীর জলের মতো অংশগুলো পড়ে, তখন বরফ হয়ে যায়, এরকম ঝুলতে থাকে, এরকম মনে হয় যেন ঝুলে আছে। ঠান্ডার সময় যখন বরফ হয়ে যায় এরকম থাকে। তো এই অংশটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। ওকে, এগুলো ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এছাড়াও আরও সুন্দর সুন্দর কিছু ভূমিরূপ তৈরি হয় ক্ষয়ের ফলে, যেমন ফিওর্ড। সমুদ্রের একটু আগে হিমবাহ ক্ষয় করে এরকম গর্তের মতো তৈরি করে, সমুদ্রের দিকে খাড়া আর ভূমির দিকে এরকম অবতল, এটাকে বলা হচ্ছে ফিওর্ড। নরওয়েতে প্রচুর ফিওর্ড দেখা যায়। ওকে। এছাড়া আর একটা সুন্দর একটা ভূমিরূপ তৈরি হয়, সেটা হচ্ছে রসে মোতানে। রসে মোতানে নামে এক ধরনের ভূমিরূপ তৈরি হয়, সেটা হচ্ছে হিমবাহ যেদিক দিয়ে যায় সেদিকে মসৃণ এবং বিপরীত পাশে এরকম খাঁজ 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 উৎপাটন প্রক্রিয়া, এরকম খাঁজ খাঁজ তৈরি হয়। এইরকম সুন্দর মসৃণ এবং পেছনে এরকম খাঁজ কাটা ভূমিরূপ যে থাকে দেখতে অনেকটা সুন্দর, এরকম ঢিবির মতো তৈরি হয়, এর নাম হচ্ছে রসে মোতানে। তাহলে এগুলো সব হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। তার পরীক্ষায় আসতে পারে যে ক্ষয়ের ফলে সৃষ্ট, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি? তাহলে এগুলো হচ্ছে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা মনে রাখতে হবে। এরপরে সঞ্চয়, ডিপোজিশন। বা সঞ্চয়জাত ভূমিরূপ, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ কোনগুলি? এইভাবে প্রশ্ন আসতে পারে। 1 নম্বর হচ্ছে মোরেইন বা গাবরেখা। মোরেইন বা গ্রাবরেখা, এই যে হিমবাহ যখন উপর থেকে এরকম আসে ও এসে নিচে কখনো ভাগ হয়ে যায়, আবার কখনো সরাসরি চলতে থাকে, এই সাইড দিয়ে যে ডিপোজিশনগুলো ঘটায় বা সামনে এরকম ডিপোজিশন সঞ্চয় ঘটায়, এরকম হিমবাহের চারধারে সামনে পেছনে মাঝে, এই সঞ্চয়গুলোকে বলা হচ্ছে গ্রাবরেখা, মোরেইন। সামনে থাকলে সম্মুখ গ্রাবরেখা, পিছনে থাকলে পশ্চাৎ গ্রাবরেখা, বাঁয়ে ডাইনে থাকলে তোমার গ্রাবরেখার স্থান অনুসারে নাম তৈরি হয়ে যায়। ঠিক আছে। এরপরে আর একটা ভূমিরূপ হয় ক্র্যাগ অ্যান্ড টেল। ক্র্যাগ অ্যান্ড টেল, ক্র্যাগ অ্যান্ড টেল, যদি হিমবাহের রাস্তায় কোনো এরকম পাথর থাকে কখনো, তাহলে হিমবাহ কী করবে? এরকম সঞ্চয় করে বহুদূর লম্বা সঞ্চয় করতে থাকবে। ঠিক আছে। এই রকম ভূমিরূপকে বলা হচ্ছে ক্র্যাগ অ্যান্ড টেল।
তো এগুলো সব সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ছে। এছাড়া কি আছে? এছাড়া আছে আউটওয়াশ প্লেন, বহির্বিধৃত সমভূমি, তারপর ভ্যালি, এস্কার, কেম, এগুলো সব হচ্ছে তোমার সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পড়ে। আহ, চলো, হ্যাঁ, তাহলে আর কি বললাম? 3 নাম্বার হচ্ছে বহির্বিধৃত সমভূমি, আউট ওয়াশ প্লেন। বহির্বিধৃত সমভূমি, হিমবাহ উপর থেকে নিচে এনে একটা সমভূমি অঞ্চলের কাছে এরকম বিশাল আকার সমপ্রায় ভূমির মতো ভূমিরূপ সঞ্চয় করে করে এখানে বিভিন্ন রকম ভূমিরূপ, কখনো বোল্ডার, কখনো পেবেল, কখনো ছোট বড় বিভিন্ন রকম সঞ্চয় থাকে। এটাকে বলা হচ্ছে বহির্বিধৃত সমভূমি। এছাড়া থাকে হচ্ছে এস্কার, হিমবাহ যখন যায় লম্বা শৈলশিরার মতো এরকম ভূমিরূপ তৈরি করে, সঞ্চয় করে এরকম লম্বা হিমবাহের মাঝে থাকে এরকম, এটাকে বলা হচ্ছে এস্কার। এই এস্কার কখনো এরকম পুঁতির মতো হতে পারে, পুঁতি এস্কারও বলে, মাঝে মাঝে গ্যাপ। এগুলো সব সঞ্চয়জাত ভূমিরূপ। নব, কেটেল, এগুলো সব সঞ্চয়জাত ভূমিরূপ। বহির্বিধৃত সমভূমির মধ্যে কখনো এরকম বড় বড় পাথর, কখনো ছোট পাথর, কখনো গর্ত, এই ধরনের ভূমিরূপ দেখা যায়, সেগুলো নবগা কেটেল নামে পরিচিত। তাহলে এইগুলো হচ্ছে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, এগুলোর নাম মনে রাখতে হবে, এখান থেকেই প্রশ্ন তোমাদের আসবেই। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে আমার নদী হয়ে গেল, হিমবাহ হয়ে গেল। নেক্সট চলে আসি আমরা, তোমার একটু দেখে নেই তোমাদের সিলেবাসটা আর কি আছে। হিমবাহ, এরিড, বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ রয়েছে। তাহলে উইন্ড, তাহলে ওই উইন্ডের ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে? ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপের লিস্ট একটা বানাতে হবে। তাহলে হচ্ছে বায়ু, উইন্ড, বায়ুর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে উইন্ড, ইরোশনাল ল্যান্ডফর্ম কি কি হয় এবং সঞ্চয়জাত ভূমিরূপ কি কি হয়, এই দুটো তোমাদের মনে রাখতে হবে। তাহলেই অনেক প্রশ্নে সলভ হয়ে যাবে। যাদের ভূগোল ছিল আগে তাদের তো কোনো সমস্যা নেই, আশা করি তারা পারবে। যাদের ভূগোল ছিল না তাদের একটু অসুবিধা হতে পারে, তাই এই সিম্পল ট্রিক্সটা তোমরা মনে রাখবে। সিম্পল যে কথাগুলো বলছি এগুলোই পরীক্ষার হলে এখান থেকেই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। খুব একটা কঠিন প্রশ্ন হবে না, স্বাভাবিক প্রশ্নই হবে। 2-4টা কঠিন কোশ্চেন থাকবে ভালো স্টুডেন্টের জন্য। সুতরাং চিন্তা নেই, তোমরা এইভাবে ধীরে 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 অল্প অল্প করে পড়ে এগিয়ে যাও। আর একটু রিভাইজ দাও, জেনারেল যে ভূগোলটা আছে তোমাদের 11-12 ছিল সেগুলোই তোমরা দেখো, কিংবা 9-10-এরও শর্ট কোশ্চেনের বিভিন্ন বই রয়েছে, এই সিলেবাসটা ধরে তোমরা শুধুমাত্র বেসিক যে কোশ্চেন, বেসিক যে প্রশ্ন সেইগুলো তোমরা দেখে যাও, তাহলেই তোমাদের আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এক এক করে ধরে অল্প অল্প করে আমি ধরিয়ে দিচ্ছি, সেগুলো একটু দেখো, আর বাকি বই থেকে তোমরা একটু দেখে নিও। তাহলে চলো, নদীর ক্ষয় কি বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আচ্ছা, বায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে বায়ু যেদিক দিয়ে বয়ে যাবে সেদিক দিয়ে যাওয়ার সময় বিভিন্ন প্রকার ভূমিরূপ তৈরি করবে। যেমন বায়ু এদিক দিয়ে বয়ে যাচ্ছে, এরকম তীক্ষ্ণ কণাকার ভূমিরূপ তৈরি হতে পারে, এরকম ভূমিরূপ তৈরি হতে পারে। দুই পাশে তোমার হচ্ছে কাঁটাযুক্ত ড্রেইকান্টার বলা হয় এগুলোকে আর কি। ড্রেইকান্টার, 3 দিকে যদি কাঁটাযুক্ত ভূমিরূপ হয়ে যায় ট্রিকান্টার, একদিকে হলে এই কান্টার এরকম ভূমিরূপ বলা হয়। মানে মসৃণ করে ফেলবে, বায়ু এরকম ক্ষয় করতে করতে মসৃণ করে ফেলবে। ওকে, এরপরে কি আছে? ইয়ারদাং,
ইয়ারদাং। বায়ুর ক্ষয়ের যে রাস্তাটা আছে, এরকম কোমল শিলা, কঠিন শিলাগুলো কি করে, দাঁড়িয়ে থাকে। কোমল শিলাগুলো ক্ষয় হয়ে যায় আর কঠিন শিলা এরকম দাঁড়িয়ে থাকে, এদিক দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে এরকম যদি ভূমিরূপ সৃষ্টি হয়, এগুলোকে বলা হচ্ছে ইয়ারদাং। ঠিক আছে। আর এই ভ্যালিগুলোকে বলা হচ্ছে জুগেন। এছাড়া আর কি আছে? এছাড়া আছে তোমার রসে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ। পেডেস্টাল রক বা গৌর। বায়ু এদিক দিয়ে বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে, কোনো যদি উঁচু পাহাড়ের মতো উঁচু টিলা থাকে, সেগুলোকে ক্ষয় করতে 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 এরকম একটা ভূমিরূপ তৈরি করে, ব্যাঙের ছাতার মতো দেখতে। এটাকে বলা হয় গৌর বা গাড়া। ওকে, এগুলো ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হয়। আর এটা তো বললাম জুগেন। এরপরে কি হতে পারে? ইনসেল বার্স। ইনসেল বার্স নামে ভূমিরূপ তৈরি হতে পারে। বায়ু হাজার হাজার লাখ লাখ বছর ধরে প্রবাহিত হচ্ছে, হয়ে এরকম টিলাকৃত ভূমিরূপ তৈরি করতে পারে। এটাকে বলা হচ্ছে ইনসেল বার্স। এগুলো সব ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। এরপরে আমি চলে আসছি সঞ্চয় বা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম। ডিপোজিশনাল ল্যান্ডফর্ম, এবার সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ তৈরি হতে পারে? বায়ু কি করবে? বিভিন্ন পলি, পলি পলি না ঠিক, বালির যে গুরু গুরু বালিগুলো আছে, সেগুলোকে বয়ে নিয়ে কি করবে, তোমার হচ্ছে মরুভূমিতে ফেলে দেবে। সেখান থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ল্যান্ডফর্ম সেটা ডিউন, বালিয়াড়ি। বালিয়াড়ি অনেক রকম বালিয়াড়ি আছে, শিব বালিয়াড়ি, লঙ্গিচুডানাল বালিয়াড়ি, অনুপ্রস্থ বালিয়াড়ি, বিভিন্ন রকম বালিয়াড়ি আছে। ডিউন, তাহলে এইরকম বালির সঞ্চয় হবে, এগুলোকে বলা হচ্ছে ডিউন। ওকে। এরপরে কি থাকতে পারে? বারখান। বারখান নামে এক ধরনের ভূমিরূপ। যদি কখনো বায়ুর প্রবাহ পথে কোনো তোমার হচ্ছে পাথরের টুকরো থেকে যায়, কিংবা পাথর বা উঁচু অংশ থাকে, তাহলে বায়ু কী করে, এরকম লম্বা শিঙের মতো অর্ধচন্দ্রাকার ভূমিরূপ তৈরি করে। একে বলা হচ্ছে বারখান। এছাড়া আরও প্রচুর ক্ষয়ের ফলে সৃষ্ট সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ রয়েছে, যেটা বললাম স্টার ডিউন, তারার মতো দেখতে, স্টার ডিউন, লম্বা লঙ্গিটিউডিনাল বা দীর্ঘ বালিয়াড়ি, দীর্ঘ বা লঙ্গিটিউডিনাল বালিয়াড়ি, লঙ্গিটিউডিনাল ডিউন। আমি বাংলা ইংলিশ মিক্স করে করে আলোচনা করছি। এছাড়া কি হতে পারে? অনেক সময় বায়ু ক্ষয় করে নিচে গর্ত করে তৈরি করতে পারে, একে বলা হয় ব্লো আউট। ব্লো আউট বলে এটাকে। আর কি হতে পারে? ওয়েসিস বা মরুদ্যান। ওয়েসিস তৈরি হতে পারে, মরুদ্যান তৈরি হতে পারে। ওকে। তারপর লোয়েস ভূমিরূপ তৈরি হতে পারে। লোয়েস, বায়ু অনেক দূর উড়ে গিয়ে কোনো নদীর ধারে কিংবা কোনো সমপ্রায় ভূমি অঞ্চলে এরকম একটা বিশাল সমভূমি তৈরি করতে পারে, এর নাম হচ্ছে লোয়েস। তাহলে এটা হচ্ছে ডিপোজিশনাল ল্যান্ডফর্ম অফ উইন্ড, বায়ুর সঞ্চারের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে এইগুলো হচ্ছে নদী, বায়ু, হিমবাহ ভূমিরূপগুলো। এবার তোমাদের সিলেবাসে কি আছে? সিলেবাসে এরপরে তোমাদের রয়েছে, তাহলে আমাদের ফিজিক্যাল ল্যান্ডফর্ম শেষ হয়ে গেল। ওকে, আমাদের ফিজিক্যাল ল্যান্ডফর্ম শেষ। এরপর দেখছি নেক্সট কি, তাহলে এই ইউনিট 1 জিওমরফোলজি শেষ হয়ে গেল। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমাদের বায়োজিওগ্রাফি নিয়ে আলোচনা। বায়ো না, হাইড্রোলজি আছে, কনসেপ্ট অফ হাইড্রোলজি, রান অফ, ইনফিল্ট্রেশন, ইভাপোরেশন, গ্রাউন্ড ওয়াটার মুভমেন্ট, স্টোরেজ, এটা নিয়ে আছে। তাহলে এটা নিয়ে অল্প একটু আলোচনা করছি, এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তার আগে আর দুই একটা বায়ু বা হিমবাহ থেকে প্রশ্ন কেমন আসতে পারে পরীক্ষার হলে, সেটাও একটু আলোচনা করে নেই, তাহলে তোমাদের সুবিধা হবে। দুই একটা আমি ডেমো কোশ্চেন বলছি, তোমরা শোনো। যেমন হিমবাহের এস্কার গঠিত
হলো হিমবাহের ক্ষয় সঞ্চয় বহন কোনটি? এসকার হলো সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। গাবো রেখার অপর নাম কি? মোরেন, উৎপাটন, কেম, নপ। গাবো রেখার অপর নাম হচ্ছে মোরেন। এই ধরনের কোশ্চেন আসতে পারে। যে রেখার ওপর বরফ জমে তাকে কি বলে? যে রেখার ওপর বরফ জমে তাকে কি বলে? তাকে বলে হিমরেখা। ভারতের একটি পিরামিড চূড়ার নাম বলো। নীলকণ্ঠ। তাহলে এই ধরনের প্রশ্ন দুই একটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়েও আসতে পারে। তোমাদের সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? জলপ্রপাত গঠিত হয় বায়ুর কাজে, হিমবাহের কাজে, নদীর কাজে। নদীর কাজে। তাহলে এইভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে। এবার আমরা চলে যাচ্ছি হাইড্রোলজি, জলবিদ্যা, ইনফিল্ট্রেশন, রান অফ থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে হাইড্রোলজি নিয়ে। তাহলে হাইড্রোলজি হচ্ছে জলচক্র। জলচক্র হাইড্রোলজি। সেই জলচক্রের মধ্যে আছে রান অফ, মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জল বয়ে যায় তাকে বলা হয় রান অফ। আর ভূ অভ্যন্তরে যেটা প্রবেশ করবে সেটার নাম হচ্ছে ইনফিল্ট্রেশন। তাহলে আমাদের হাইড্রোলজি, তাহলে ভূপৃষ্ঠের উপর দিয়ে যে জল বয়ে যাচ্ছে এর নাম হচ্ছে রান অফ। যখন মাটির ভেতরে প্রবেশ করছে, এই ভেতরে প্রবেশ করছে এর নাম ইনফিল্ট্রেশন। তাহলে একটা হচ্ছে রান অফ, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন, অনুস্রাবণ আর প্রবাহ, জলপ্রবাহ বা অনুস্রাবণ, ঠিক আছে? তাহলে এই দুটো বেসিক জিনিস রয়েছে। আর হাইড্রোলজিক্যাল সাইকেল কি? এই যে তোমার নদী, সমুদ্র, এটা হচ্ছে সমুদ্র মনে করো, সমুদ্র থেকে জলীয় বাষ্প কি হচ্ছে? উপরে উঠে যাচ্ছে, হয়ে মেঘ তৈরি হচ্ছে। মেঘ তৈরি হয়ে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়ে কি হচ্ছে? পাহাড় পর্বত, নদী, নালা, খালাখন্দ সব ভর্তি হয়ে যাচ্ছে। এখান থেকে নদীর মারফত জল যাচ্ছে সমুদ্রে, সমুদ্র থেকে আবার বাষ্প হয়ে উপরে উঠছে, উঠে মেঘ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। এটাকে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। এটার নাম হাইড্রোলজিক্যাল সাইকেল, জলচক্র, ঠিক আছে? তাহলে জল কত রকম হতে পারে? একটা হচ্ছে সারফেস ওয়াটার, আর একটা হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটার। ভূপৃষ্ঠের ভেতরে যে জল প্রবেশ করে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, আর ভূপৃষ্ঠের উপরে যেটা থাকে সেটা হচ্ছে সারফেস ওয়াটার। তাহলে এখান থেকেই কিছু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। যেমন তোমার হচ্ছে ফ্রেটিক লেয়ার কাকে বলে? ফ্রিয়েটিক, ফ্রিয়েটিক লেয়ার কাকে আমরা বলবো? ভূপৃষ্ঠের শিলা ও মৃত্তিকা যে অংশ কি হবে? সম্পৃক্ত অবস্থায় আছে। এই যে ভূপৃষ্ঠের শিলা, মাটি, ওপরের যে অংশগুলো, এগুলো যদি জল দ্বারা সম্পৃক্ত থাকে, এই সম্পৃক্ত অবস্থা যদি থাকে তাহলে একে বলা হচ্ছে ফ্রেটিক লেয়ার, ফ্রেটিক স্তর, ঠিক আছে? সম্পৃক্ত। আর একটা কোশ্চেন হতে পারে কি? ভাদোস ওয়াটার, ভাদোস, ভাদোস জল কি? এবার ভাদোস জল হচ্ছে এই ভূপৃষ্ঠের উপর দিয়ে জল কি হচ্ছে? নিচে যাচ্ছে, মাটির নিচে প্রবেশ করছে। এই যে প্রবেশ করছে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর ভেদ করে কি করে জল কি করছে? উপর থেকে নিচ দিকে প্রবেশ করছে। এই যে জলটা প্রবেশ করছে, যত পর্যন্ত জলটা প্রবেশ করছে, যে পর্যন্ত সম্পৃক্ত হচ্ছে না আর কি, জলটা প্রবেশ করেই যাচ্ছে, সম্পৃক্ত হচ্ছে না, এইটাকে বলা হচ্ছে ভাদোস জোন, ভাদোস স্তরের বলা হচ্ছে। আর সম্পৃক্ত হলেই ফ্রেটিক লেয়ার বা ফ্রেটিক জোন বলা হচ্ছে। তাহলে এই ধরনের বেসিক দুই একটা টার্ম তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এছাড়া আর দুই একটা বিষয় যেটা রয়েছে সেটা একটু তোমাদের জানা দরকার।
তাহলে এখান থেকে জলচক্র থেকে মোটামুটি তোমাদের হয়ে যাবে। খুব বেশি পড়তে হবে না, মোটামুটি একটু ধারণা থাকলেই হয়ে যাবে। খুব বেসিক প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে, তাহলেই এমডিসির যে প্রশ্নগুলো আছে 30টা কোশ্চেন হবে, তোমরা জানো 30টা কোশ্চেন তোমাদের কি করতে হবে, 30 কোশ্চেনকে তোমার গোল করতে হবে। একবার ভালো করে এই ভিডিও দেখো, আর একটু বই বাড়িতে পড়ো যাদের বই আছে, আর না হলে এগুলোই বারবার দেখো, আর এর একটু ইন্টারনেট ঘেটে তথ্যগুলো দেখো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আরেকটি হচ্ছে ম্যাগনেটিক সহজাত জল। সহজ বেসিক জলের যে ভাগগুলো সেগুলো আমাদের জানতে হবে আর কি। পাললিক শিলায় সৃষ্ট হওয়ার সময় কখনো কখনো সমুদ্রের লবণাক্ত জল, লবণাক্ত জল, হ্রদ ইত্যাদি স্বাদু জলে আবদ্ধ হয়ে যায়, একে বলা হয় সহজাত জল। এই যে আমাদের বিভিন্ন লেক ঠেকগুলো আছে না, এখানে যে জলগুলো জমা হচ্ছে, জমা হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে সহজাত জল। ঠিক আছে, এরপর কি আছে, নেক্সট আরেকটা জলের ভাগ আছে, এরপরে আছে ম্যাগনেটিক ওয়াটার। ম্যাগনেটিক ওয়াটার উৎসান্দ জল বলা হয়। অগ্নুদ্গমের সময়ে ভূ অভ্যন্তর থেকে যে খনিজ মিশ্রিত জল বাইরে বেরিয়ে এসেছিল, সেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ওয়াটার, উৎসান্দ জল। বা একে বলা হয় জুভেনাইল ওয়াটারও বলা হয়, প্রথম জল বেরিয়েছে এটা, তাই একে বলা হয় জুভেনাইল ওয়াটার। ঠিক আছে, উৎসান্দ জল। আর একটা আছে ভলকানিক ওয়াটার। আচ্ছা, খনিজ মিশ্রিত জলটা বেরিয়ে আসছে, এটা হচ্ছে ম্যাগনেটিক ওয়াটার। আর ভলকানিক হচ্ছে ম্যাগমা জলের উৎপত্তি যখন গভীরতম অঞ্চল থেকে হয়, তাকে বলা হচ্ছে ভলকানিক ওয়াটার। অনেক গভীর থেকে বেরিয়ে আসছে, ভূপৃষ্ঠের গভীর থেকে বেরিয়ে এসে জলটা বেরিয়ে আসলো ভলকানিক ইরাকশনের সময়, সেটা হচ্ছে ভলকানিক ওয়াটার। বা প্লুটোনিক জলও বলে একে, পাতাল, পাতাল থেকে উঠে আসছে। ঠিক আছে, আর একটা কি আছে, মেটিওরিক ওয়াটার। মেটিওরিক আবহবিক জল। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দিচ্ছে ডিজিটাল বোর্ডটা। একটু ডিসপ্লে মানে চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি বলছি, মেটিওরিক ওয়াটার। তাহলে মেটিওরিক ওয়াটার হচ্ছে বৃষ্টিপাত, তুষার, নদ নদী, হ্রদ প্রভৃতি জলরাশি ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে যখন প্রবেশ করে ভৌমজলে পরিণত হয়, এই জলকে বলা হয় আবহবিক জল। এই যে উপর থেকে জলগুলো ভূপৃষ্ঠের নিচে গভীরে প্রবেশ করছে, ভূপৃষ্ঠের নিচে গভীরে জলটা যখন প্রবেশ করছে, এটাকে বলা হচ্ছে তোমার আবহবিক জল, মিটিওরিক ওয়াটার। ওকে, তাহলে এই যে এতগুলো জলের ভাগ রয়েছে, হ্যাঁ, এই ভাগ থেকে কিন্তু কোশ্চেন আসতেই পারে, যে ভাগগুলো আমি আলোচনা করলাম। এরপরে তোমাদের আরও দু একটা জিনিস জানার দরকার, সেটা হচ্ছে অ্যাকুইফার। এটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, অ্যাকুইফার। অ্যাকুইফার হচ্ছে তোমার এই একটা, মনে করো কোনো একটা অঞ্চলে এরকম শিলা আছে, মোটা একটা এরকম শিলা আছে,
এই শিলা দিয়ে জল প্রবেশ করতে পারে। তার নিচে কিছুটা স্থান নরম অংশ, এখানে জল জমে আছে, তার নিচে অপ্রবেশ্য শিলা, কঠিন শিলা নিচে আছে। তাহলে এই কঠিন শিলা, এই যে কঠিন শিলা নিচে আছে, এই কঠিন শিলার মাঝে জল, আর এখানে আছে নরম শিলা। তাহলে একটা চাপ তৈরি হবে। তো এখানে কোনো পাইপ যদি দেওয়া হয়, ও অটোমেটিক জল বেরিয়ে আসবে, বা এখানকার কোনো ফাটলের অংশ দিয়ে জল বেরিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে তোমার অ্যাকুইফার। জল ধরে রাখতে পারে, জল অনেক জল ধরে রাখতে পারে, অ্যাকুইফার বলা হচ্ছে, জল ধরে রাখছে। প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তর রয়েছে। ওকে, তাহলে এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন তোমার হাইড্রোলজি থেকে আসতে পারে। আর কি আসতে পারে এবার আমি, আচ্ছা, স্প্রিং। স্প্রিং কি, হোয়াট ইজ স্প্রিং? উষ্ণ প্রস্রবণ। তোমরা উষ্ণ প্রস্রবণের নাম শুনেছ? ভূগর্ভের থেকে যখন গরম জল বেরিয়ে আসে বাইরে, তখন তাকে বলা হচ্ছে স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। যেমন বক্রেশ্বরে দেখা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। তো এই হয়ে গেল আমাদের হাইড্রোলজি থেকে বেসিক কিছু প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফির সিলেবাসে তোমাদের যেটা আছে, ইকোসিস্টেম নিয়ে বেশিরভাগ প্রশ্নগুলো রয়েছে। ইকোসিস্টেম নিয়ে আলোচনা করা, ইকোসিস্টেম, ফুড ওয়েব, এগুলো। তাহলে ইকোসিস্টেমের প্রথম যে প্রশ্নটা তোমাদের আসে সাধারণত, বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে ইকোসিস্টেম শব্দটি কে প্রথম ব্যবহার করেছে? এই ইকোসিস্টেম, ইকো সিস্টেম শব্দটি কে ব্যবহার করেছে? তাহলে এ জি ট্যান্সলে 1935। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আসার সম্ভাবনা সবসময়ই থাকে যে কোনো পরীক্ষাতেই। ঠিক আছে, এবার আর একটা টার্ম আছে ইকোলজি। ইকোলজি, ইকোলজি শব্দটি কে দিয়েছে? ইকোলজি শব্দটি দিয়েছে তোমার ওডাম, আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হ্যাকেল, CKEL, আর্নেস্ট হ্যাকেল। এটা হচ্ছে ইকোলজি শব্দটি দিয়েছে আর কি। তাহলে ইকোসিস্টেম, এজি ট্যান্সলে, ইকোলজি, আর্নেস্ট হ্যাকেল। এবার আসি আমি বেসিক কিছু আলোচনায়। সেটা হচ্ছে ইকোসিস্টেমের উপাদান কি কি। একটা হচ্ছে কি আছে, অ্যাবায়োটিক। অ্যাবায়োটিক, অ্যাবায়োটিক উপাদান, জড়। তাহলে ইকোসিস্টেমের কোশ্চেন আসে নিচের কোনটি অ্যাবায়োটিক উপাদানের অন্তর্গত? তাহলে জড় উপাদান, পৃথিবীতে যত জড় উপাদান আছে সেগুলো সব অ্যাবায়োটিক উপাদানের অংশ। নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, সালফার, এই যত আছে মানে যেগুলো অজীবজাত, সেগুলো হচ্ছে জড় উপাদানের মধ্যে পড়ে। আর বায়োটিক, বায়োটিকের মধ্যে কারা কারা পড়বে? বায়োটিকের মধ্যে হচ্ছে প্রডিউসার, মানে হচ্ছে যারা উৎপাদক বা স্বভোজী। তারপর কে থাকবে? তারপর থাকবে কনজিউমার, প্রাথমিক খাদক, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এরকম থাকবে। এবং শেষে থাকবে কে? কনজিউমার তিন রকম: প্রাইমারি,
সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, আর কে থাকছে? ডিকম্পোজার, বিয়োজক। এই সবাইকে বিয়োজন করে ভূপৃষ্ঠে ফিরিয়ে দেয়, সে হচ্ছে বিয়োজক। মাইক্রো অর্গানিজম, যেগুলো হচ্ছে আণুবীক্ষণিক জীব, তারা হচ্ছে বিয়োজকের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেসিক ইকোসিস্টেমের হচ্ছে কি তোমার উপাদান। এবার ইকোসিস্টেমের যে যেখান থেকে আরও কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের জায়গাটা আর কি। সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল যে আছে সেটা, সেই শৃঙ্খল সম্পর্কে জানতে হবে। প্রথমে কী থাকবে? খাদ্য শৃঙ্খলের প্রথমে কে থাকে সবার উপরে? খাদ্য শৃঙ্খলের সবার উপরে কে থাকবে? আচ্ছা, এটা যদি পিরামিড ধরি আমরা, ইকোসিস্টেম পিরামিড, প্রথমে থাকবে হচ্ছে কে? প্রডিউসার। দেখো পিরামিডের নিচে চওড়া, প্রডিউসার অনেক পরিমাণ থাকবে, গাছ, মাছ, যারা খাদ্য উৎপাদন করছে তারা হচ্ছে প্রডিউসারের মধ্যে পড়ছে। প্রাণী, এগুলো সব প্রডিউসারের মধ্যে পড়ছে। ও না, সরি, প্রাণী তো আবার ডিপেন্ড করছে। গাছ, গাছ হচ্ছে প্রডিউসারের মধ্যে পড়ে। দ্বিতীয় কে? হার্বিভরাস। হার্বিভোর, যারা কি করে? সবুজ গাছপালা খায়, যেমন গরু ছাগল, গরু ছাগল ভেড়া, যারা সবুজ গাছপাতা বা গাছপাতা খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে হার্বিভরাস, সবুজী, এই তৃণভোজী। এরপরে কি আছে? অমনিভরাস, যারা মাংসাশী, অমনিভোর, মাংস খেয়ে বেঁচে থাকে। কারা? ভাল্লুক, তারপর হচ্ছে ঈগল, যারা মাংস খেয়ে বেঁচে থাকে, বাঘ। ও, মাংসাশী হচ্ছে কার্নিভোর, অমনিভোর বলবো না আমরা। অমনিভোর হচ্ছে সর্বভুক, সর্বভুক মানুষ। আর যারা মাংস খায় কার্নিভোর। আমি একটু এখানে বলতে গিয়ে একটা জিনিস বাদ দিয়ে বলে চলে গেছি। কার্নি ভোর। তাহলে হার্বিভোর তৃণভোজী খেয়ে বেঁচে থাকে, কার্নিভোর মাংসাশী, অমনিভোর সর্বভুক। তাহলে এইভাবে আমাদের ইকোসিস্টেমটা ভাগ রয়েছে। তাহলে এবার উদাহরণ হিসেবে তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন আসে, নিচের কোনটি হার্বিভোরের উদাহরণ? তৃণভোজী, গরু ছাগল, এরা হার্বিভোর। নিচের কোনটি কার্নিভোরের উদাহরণ? মাংসাশী, মাংসাশী প্রাণী যারা আছে তাদের নাম তোমরা সবাই জানো। নিচের কোনটি সর্বভুক? জানো তোমরা সবাই। এবং সবার উপরে থাকে হচ্ছে ডিকম্পোজার, বিয়োজক, অণুজীব যারা আছে, অণুজীব যারা হচ্ছে অণুজীব, তারা হচ্ছে বিয়োজক। তাহলে নিচের কোনটি বিয়োজকের উদাহরণ? তাহলে এইভাবেও আসতে পারে তোমাদের ইকোসিস্টেমের শ্রেণীবিভাগের থেকে প্রশ্ন। আর কি হতে পারে? ট্রপিক লেভেল। ট্রপিক লেভেল কি? খাদ্য জাল, একটার পর একটা খাদ্যের যে এই যে ধাপগুলো, একের পর এক, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, এগুলোকে হচ্ছে খাদ্য জাল হিসেবে বলা হয় আর কি। ঠিক আছে। অটোট্রপ মানে স্বভোজী, হেটেরোট্রপ হচ্ছে পরভোজী। এটাও একটা কোশ্চেন আসতে পারে, হেটেরোট্রপ। হোয়াট ইজ হেটেরোট্রপের উদাহরণ কোনটি? হেটেরোট্রপ মানে হচ্ছে পরভোজী, অন্যের উপরে বেঁচে থাকে, অন্যের ওপর বেঁচে আছে, তারা হচ্ছে পরভোজী। সে পরভোজী যারা অন্যের উপরে বেঁচে আছে, যারা নিজে খাদ্য তৈরি করতে পারে না, গাছ বাদে সবাই, বা যারা নিজে খাদ্য তৈরি করতে পারছে না, তারা সবাই হচ্ছে পরভোজী। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইকোসিস্টেমের বেসিক ধারণা। আরেকটা হচ্ছে ফুড ওয়েব, খাদ্য জাল।
এক স্থানে যখন একাধিক খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক দেখা যায় তখন তাকে বলা হয় খাদ্যজাল। যেমন পুকুরের বাস্তুতন্ত্রের সঙ্গে পুকুরের পাড়ের বাস্তুতন্ত্র, পুকুরের মধ্যে বিভিন্ন প্রকার মাছ, ব্যাঙ, কীট পতঙ্গ রয়েছে, তাদের মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন জালিকার মধ্য দিয়ে, খাদ্য শক্তির সরবরাহের মধ্য দিয়ে, সেটাই হচ্ছে তোমার ফুড ওয়েব, খাদ্য জাল। ঠিক আছে, তাহলে এইরকমভাবেই বিভিন্ন প্রকার প্রশ্ন তোমাদের আসতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে এখান থেকে, লিন্ডম্যানের 10% ল, 10% ল কে দিয়েছেন? লিন্ডম্যান 10% ল, 10% সূত্র দিয়েছেন 1942 সালে। লিন্ডম্যানের 10% ল বলে একে, লিন্ডেম্যান, লিন্ডেম্যান 10% ল। অর্থাৎ যদি 100 কিলো, মানে একটা গাছ যদি 100 কিলো শক্তি উৎপাদন করে, তাহলে সেই গাছ যদি ছাগল খায় তার কাছে যাবে 10 কিলো, এবং সেই ছাগলকে মানুষ খেলে তার কাছে যাবে 1 কিলো। এই যে 10% করে শরীর গঠনে তোমার 10% পরের সংরক্ষণ থাকে পরের স্তরের জন্য। এটা হচ্ছে লিন্ডেম্যানের 10% ল বলা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বাস্তুতন্ত্রের শক্তি যে আছে, শক্তি কোন দিকে, মানে কয়মুখী? বাস্তুতন্ত্রের শক্তি একমুখী, একদিকে যায়, একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে একমুখী। আরেকটা কোশ্চেন হচ্ছে এনপিপি কি? এনপিপি হচ্ছে নেট প্রাইমারি প্রোডাক্ট। নেট প্রাইমারি প্রোডাক্ট যত পরিমাণ মানে ও গাছ বা যারা খাদ্য তৈরি করছে যতটা সঞ্চিত থাকে তাকে বলা হয় নেট প্রাইমারি প্রোডাক্ট। আর একটা আছে জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্ট। গ্রস প্রাইমারি প্রোডাক্ট কি? মানে সালেক সংশ্লেষের সময়ে উদ্ভিদ যে সৌরশক্তি নিজ দেহে রাসায়নিক পদ্ধতিতে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় জিপিপি, গ্রস প্রাইমারি প্রোডাক্ট। এই তো এইটুক তোমরা একটু দেখো বারে বারে, এই সমস্ত জায়গা থেকেই প্রশ্নগুলো আসবে, আর বই একটু দেখে নাও, বাস। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ। সবাই পরীক্ষা কেমন হলো জানাবে।